আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টি ভাষায় প্রকাশিত হয়েছে। বাংলা যে ফর্মটা রয়েছে এই ফর্মটাতে মোট 12টি পেজ রয়েছে। এই ফর্ম নিয়ে এখন আলোচনা করা হবে, আপনারা কোথায় কি লিখবেন। আর সেই সঙ্গে এই ভিডিওতে বলা হবে যে এই ফর্মটা আপনারা এখন অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন। এছাড়াও এই ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে সরকারি আধিকারিকরা পৌঁছে দেবেন এবং ফর্ম ফিল আপ করতে গাইড করবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু অনলাইনেও এই আবেদনপত্র জমা করতে পারবেন। তবে এক্ষেত্রে জেনে রাখুন যে আপনি অনলাইনেই করুন আর অফলাইনেই করুন, প্রত্যেকটি ফর্ম কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, অর্থাৎ সরকারি আধিকারিক ফর্মগুলোকে ভেরিফাই করবে। আপনার ফর্মে দেওয়া তথ্য বাস্তবের সঙ্গে কতটা মিল আছে না আছে সেগুলো দেখা হবে। এরপরে গ্রামের ক্ষেত্রে বিডিও, শহরের ক্ষেত্রে এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই ফর্মটাকে ফাইনাল এটাকে অ্যাপ্রুভ করবে এবং ফাইনালি ডিএম এবং কলকাতা মিউনিসিপ্যালিটির যে আধিকারিকরা রয়েছে তারা এটাকে ফাইনাল অ্যাপ্রুভাল দেবেন। তো এই হচ্ছে এই ফর্মের বিষয়। তো দেখতে পাচ্ছেন মোট 12টা পেজ রয়েছে। এটা হচ্ছে ফর্মের একদম শেষের অংশটুকু। তো আমি ফর্মের প্রথম থেকে শুরু করব। একদম অনেক কিছু তথ্য এখানে রয়েছে। এখানে পরিবারের প্রত্যেকটা সদস্যের তথ্য কিন্তু এখানে দিতে হবে। শুধু এই নয় যে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তার তথ্য দিতে হবে এমন কিন্তু নয়, এখানে পরিবারের প্রত্যেকের তথ্য কিন্তু দিতে হবে এই ফর্মে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে 3টি করে এখানে কলাম রয়েছে ফর্মে। প্রথমে রয়েছে বিভাগ বা ক্ষেত্র, আর মাঝে রয়েছে যে বিকল্প বা ইনপুট, অর্থাৎ এখানে বিষয়গুলো দেওয়া রয়েছে কোন বিষয়ের উপরে তথ্য চাওয়া হচ্ছে। আর এখানে সেই বিকল্প দেওয়া রয়েছে, প্রয়োজনে টিক দিতে হবে এবং প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে লিখতেও হবে। তো বিকল্প লিখতে হবে, বিকল্প অর্থাৎ বেছে নিতে হবে, ইনপুট অর্থাৎ প্রয়োজনে কিছু এখানে লিখতে হতে পারে। এখানে ডান দিকে নির্দেশনা দেওয়া রয়েছে, অর্থাৎ এই জায়গাটায় কিভাবে কি ফিল আপ করতে হবে না করতে হবে এই জায়গাগুলো সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে। তো এখানে কী বলছে দেখুন যে সঠিক হলে টিক চিহ্ন দিন। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার লিখতে হতে পারে, যেমন এখানে বলা রয়েছে যে শুধুমাত্র সংখ্যা বা স্থায়ী ঠিকানা কোথায় কি করতে হবে, এখানে কি লিখতে হবে না লিখতে হবে এখানে কিন্তু ডান দিকে নির্দেশনা দেওয়া রয়েছে। তো প্রথম থেকে শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে পারিবারিক পরিচয় যেটা রয়েছে, প্রথমে পরিবারের পরিচয়। তো তার জন্য পরিবারের প্রধানের নাম দিতে হবে, অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধানের নাম এখানে আসবে। তো এখানে মাঝে বলছে যে পুরো নাম লিখুন, পুরো নামটা লিখতে হবে পরিবারের প্রধানের। আর এরপরে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ পরিবারের প্রধানের নামটা আধার কার্ডে যেভাবে আছে যে স্পেলিংটা রয়েছে সেটা দিতে হবে। এবার জন্ম তারিখটা হচ্ছে পরিবারের প্রধানের জন্ম তারিখ এই ঘরে লিখতে হবে, এখানে কিন্তু না, এখানে লিখতে হবে। এইখানে কিন্তু পরিবারের প্রধানের যে জন্ম তারিখটা সেটা কিন্তু এখানে লিখতে হবে, দিন মাস বছর এইভাবে। এরপরে রয়েছে যে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পুরুষ না মহিলা যেটা হবে সেটা এখানে টিক দিতে হবে। তো পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, প্রয়োজনে অন্যান্য হতে পারে। তো যেটা হবে সেটাতে এখানে টিক দিয়ে নিতে হবে পরিবারের প্রধানের। এবার পরিবারের প্রধানের আধার নম্বর এখানে এই ঘরে আধার নম্বর বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের আইডি যদি থাকে, অর্থাৎ পরিবারের যে প্রধান সেই প্রধানের, এখানে কিন্তু পরিবারের প্রধানের তথ্যটা আগে চাইছে। পরিবারের প্রধানের যে ডিজিটাল রেশন কার্ড, সেই রেশন কার্ডের যে পারিবারিক আইডি, এখানে পারিবারিক আইডিটা রেশন কার্ডের যে নম্বর সেইটা না আলাদা কোনো নম্বর আছে সে সম্পর্কে আমার অতটা জানা নেই, আপনারা জেনে নেবেন। বা যে সমস্ত আধিকারিকরা ফর্ম আপনাকে দিতে যাবে বা আপনার কাছ থেকে ফর্ম সংগ্রহ করবে তাদের কাছে বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেবেন। এছাড়াও পরবর্তীকালে আরও ক্ল্যারিফিকেশন আসবে। এবার রয়েছে যে পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য রয়েছে পরিবারে, সমস্ত সদস্যর টোটাল সংখ্যা এখানে লিখতে হবে। এখানে বলছে যে শুধুমাত্র সংখ্যায়, অর্থাৎ কতজন সদস্য রয়েছে, ধরুন 5 জন সদস্য থাকলে এখানে 5 লিখে দিলেন, এইভাবে কিন্তু লিখতে হবে। এরপরে রয়েছে ঠিকানা, এখানে পুরো ঠিকানা একদম পরিপূর্ণ পোস্টাল অ্যাড্রেস যেটা, সেই পোস্টাল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে যোগাযোগ নম্বর, এখানে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নম্বর সেটা এখানে দিতে হবে। এরপরে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এগুলো পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং এটা বলছে যে পরিবারের সকল সদস্যের। এবার কিন্তু পরিবারের সকল সদস্যের, এতক্ষণ গেল পরিবারের যে হেড তার ডিটেলস, এরপরে আসছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এবার পরিবারের প্রত্যেকটা সদস্যের দিতে হবে। এখানে 5 জন সদস্যের দেওয়ার জায়গা আছে এবং পরিবারের প্রধানকে ধরলে 6 জন, অর্থাৎ একটা ফর্মে একটা পরিবারে যদি 6 জন থাকে তাহলে একটা ফর্মে হয়ে যাবে।
এবার কথা হলো যে একটা পরিবারে যদি 6-এর বেশি থাকে তাহলে কি হবে, সেটা কিন্তু প্রশ্ন এখন রয়েছে। এর পরবর্তীকালে কিন্তু ক্লিয়ারিফিকেশন আসবে, বা যে সমস্ত আধিকারিকরা যাবেন ফর্ম নিয়ে বা ফর্ম জমা নিতে তাদের সঙ্গে জেনে নেবেন বিষয়টা। তো এরপরে দেখুন এখানে বলে রয়েছে যে পরিবারের প্রধান অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলি। এইবার এইখানে একটা জিনিস লক্ষ্য করুন যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ বা হ্যাঁ কিনা। অর্থাৎ পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি যদি পুরুষ হন তাহলে তো সে অন্নপূর্ণা যোজনা পাবেন না, তাহলে তার এখানে টিক দেওয়ার দরকার নাই। অর্থাৎ পরিবারের একটা ফর্মেই পরিবারের সকল পুরুষ মহিলা সমস্ত সদস্য এখানে ডিটেলসগুলো থাকবে। তার মধ্যে যার যার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হবে তার পাশে টিকটা মানে এই হ্যাঁ যে বক্স রয়েছে এখানে টিক দিতে হবে। তো পরিবারের প্রধানের তো ডিটেলস আগে লেখাই ছিল, এবার পরিবারের প্রধানের যে অন্নপূর্ণা যোজনার যে আবেদন হচ্ছে কি না হচ্ছে সেটা হ্যাঁ যদি হয় তাহলে টিক দিলেন, আর না হলে দেওয়ার দরকার নেই। এবার এখানে একটা জানতে হবে যে পরিবারের কোন কোন সদস্য অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। কোনো সরকারি চাকরি বা নিয়মিত বেতন পান এরকম কিছু হলে হবে না, বা নিয়মিত মানে পেনশন পান এরকম হবে না, ট্যাক্স প্রদান করেন এরকম হবে না, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে। তো এবার পরিবারের 1 নম্বর হয়ে গেল, পরিবারের প্রধানে হয়ে গেল। এবার সদস্য সংখ্যা 1, সদস্য 1 অর্থাৎ যতগুলো সদস্য আছে একইভাবে লিখতে হবে। এখানে নাম লিখতে হবে পরিবারের সদস্যের, তারপরে সেই পরিবারের সদস্যের জন্ম তারিখ লিখতে হবে, তারপরে লিঙ্গ পুরুষ না মহিলা বা পুরুষ না স্ত্রী লিখতে হবে, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, এটা পরিবারের যে প্রধান যার নাম লেখা হয়েছে এখানে যার নাম লিখছি সে তার স্ত্রী না পুত্র না কন্যা বা অন্য কোনো সম্পর্ক, সেটা কিন্তু এখানে এই পাশে এই জায়গাটায় কিন্তু লিখতে হবে। আর এখানে রয়েছে আধার নম্বর, অর্থাৎ এইখানে যে সদস্যের নাম লেখা হলো এখানে যার নাম লেখা হলো তার আধার নম্বরটা এখানে দিতে হবে। ঠিক একই রকমভাবে সবগুলো কিন্তু লিখে দিতে হবে। এখানে কতগুলো সদস্য রয়েছে, এখানে আমরা মোট 5 জন সদস্যের লিখতে পারবো। এবার যে মানে সমস্ত সদস্যের নাম এখানে লিখতে হবে, পুরুষ মহিলা শিশু সবার নামই কিন্তু এখানে লেখার জায়গাটা রয়েছে। এরপরে যদি সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনের যোগ্য হয় তাহলে এই যে হ্যাঁ যে অপশনটা রয়েছে ডান দিকে এখানে কিন্তু টিক দিতে হবে, নাহলে কিছু করার দরকার নেই। এর পরের বিষয়গুলো রয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো প্রথমে যে দিতে হবে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস সেটা এখানে দিতে হবে, ব্যাংকের নাম এখানে দিতে হবে, এখানে ব্যাংকের নাম এখানে লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট নম্বর এখানে লিখতে হবে, আর IFSC যে কোড রয়েছে সে এটা এখানে দিতে হবে। এটা আপনারা ব্যাংকের যে পাসবই সেখানে পেয়ে যাবেন। তো পরিবারের যে প্রধানেরটা এখানে দিলেন, এরপরে যতগুলো সদস্য আপনি উপরে লিখেছেন পরপর 1 2 3 4 করতে করতে সমস্ত সদস্যের ডিটেলসটা পরপর দিয়ে গেলেন। ওখানে 1 নম্বরে যার নাম ছিল এখানে 1 নম্বরে তারই ব্যাংকের ডিটেলস দিলেন, এরকমভাবে কিন্তু করতে করতে যাবেন। তো এখানে 5 জন সদস্য হয়ে গেল। এবার ভোটার তালিকার ডিটেলস কিন্তু এখানে চাইছে। এপিক HOF এর সকল মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ মানে ভোটার তালিকার যে মানে যা কিছু ডিটেলস রয়েছে সেটা দিতে হবে। এবার ভোটার কার্ড কাদের থাকে, যারা প্রাপ্তবয়স্ক তাদেরই ভোটার কার্ড হয়, সব ভোটার কার্ড তো সবার হয় না, তো ভোটার কার্ড যাদের হয়েছে তাদের ডিটেলসই এখানে দিতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি যেটা তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর এখানে লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, বিধানসভার নম্বর এবং অংশ নম্বর এখানে লিখতে হবে। এরপরে রয়েছে যে সদস্য 1 মানে 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য করতে করতে যে 5টা সদস্যর নাম লেখার জায়গা ছিল প্রত্যেকটা সদস্যের একই ডিটেলস, প্রথমে ভোটার কার্ডের নম্বর, তারপরে বিধানসভার নম্বর এবং অংশ নম্বর মানে পার্ট নম্বর বা যেটা বুথ নম্বর সেটা এখানে দিতে হবে। এইভাবে প্রত্যেকের দিয়ে গেলেন, অর্থাৎ যার যার ভোটার কার্ড ছিল তাদের প্রত্যেকের দেওয়া হলো। এরপরে পরের পয়েন্ট চলে আসছি। পরের পয়েন্টে এবার আপনার যে জাতিগত যে বিন্যাসটা রয়েছে এখানে SC ST OBC বা জেনারেল সেই বিষয়টা এখানে টিক দিতে হবে। তো এখানে 12 নম্বরটা দেখতে পাচ্ছেন, বিভাগটা অর্থাৎ কোন বিভাগের মধ্যে আমরা পড়ছি। অসংরক্ষিত মানে জেনারেল কাস্ট হলে এখানে টিক দেবো। অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল অর্থাৎ অসংরক্ষিত কিন্তু মানে জেনারেল কাস্ট কিন্তু আর্থিকভাবে দুর্বল যারা, যেমন EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তারা এখানে টিক চিহ্ন দেবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য, যে পরিবারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। এবার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির তথ্য চাওয়া হচ্ছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ টিক দিবেন, না থাকলে না টিক দিবেন।
এবার বলছে যে যদি হ্যাঁ হয়, অর্থাৎ যদি রেশন কার্ড থাকে, তাহলে কি ধরনের রেশন কার্ড আছে। এখানে যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে, 6 রকমের ক্যাটাগরি রয়েছে, তো যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ঘরে কিন্তু টিক দিতে হবে। এরপরে রয়েছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি নিয়মিত রেশন তুলে থাকে তাহলে হ্যাঁ টিক দিবেন, নাহলে নাই দিবেন। এবার সম্পদ কি কি রয়েছে পরিবারটার, সমস্ত কিছু এখানে হ্যাঁ বা নাই দিতে হবে। বাড়ির ধরন, প্রথমে বাড়ির ধরনে জানতে চাইছে যে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক দিবেন, না হলে নাই দেবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ ওই পরিবারটার জমি রয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক দিবেন, না হলে না দেবেন। এবার দেখুন এইদিকে বলেছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR, মানে এই সমস্ত যে তথ্যগুলো রয়েছে, আপনার পরিবারের যদি জমি থাকে তো জমিদের তথ্য, সেই ডিটেলসগুলো কিন্তু এখানে লাগবে। এগুলো দেখতে পাচ্ছেন কি কি লাগছে, আপনারা দেখে নিচ্ছেন। এরপরে রয়েছে যে আবার কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যেখানে আপনারা টিক দিবেন সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজনে লাগতে পারে। এটা ডান দিকে কিন্তু বলা রয়েছে, ডান দিকে কিন্তু একদম পরিপূর্ণ নির্দেশ দেওয়া রয়েছে ফর্মের, যে কোথায় কি লাগবে না লাগবে বিষয়গুলো। তো এরপরে আমরা আবার এগিয়ে যাব, বাড়ির ধরন হলো এবং জমির মালিকানা পর্যন্ত আলোচনা হলো। এরপরে রয়েছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মোট কত জমি রয়েছে, কত শতক, সেই জায়গাটা এখানে সংখ্যায় লিখে দিতে হবে। এরপরে রয়েছে যে যানবাহন, বা আপনি এবং আপনার পরিবারের সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। অবাণিজ্যিক মানে যেটা প্রাইভেট কার যেটাকে বলা হয়, সেই গাড়ি আছে কিনা, হ্যাঁ বা না ঠিক দিলেন। আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা, কতগুলো গাড়ি আছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে, একটা না দুটো। আর সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। এবার পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমার ডিটেলস জানতে চাইছে। তো স্বাস্থ্য বিমা এখানে না না হ্যাঁ। এবার যদি হ্যাঁ হয়, স্বাস্থ্য বিমা যদি থাকে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সব কিছু কিন্তু এখানে পরপর দিতে হবে। এবার এই স্বাস্থ্য বিমাটা কার কার রয়েছে, একদম হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যের ডিটেলস কিন্তু এখানে আলাদাভাবে প্রত্যেকের দিতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলির স্বাস্থ্য বিমা থাকে তাহলে এখানে ইয়েস এই ঘরে টিক দিতে হবে। এবার সেটা কি রয়েছে, যে সরকারি না বেসরকারি রয়েছে, সরকারি হলে এই ঘরে টিক আর বেসরকারি হলে এই ঘরে টিক। বিমার অঙ্ক বা সাম অ্যাসেট কত রয়েছে, প্রিমিয়ামের বিবরণ, তার প্রিমিয়াম আপনার লাগে কি লাগে না, কত লাগে সেটা এখানে লিখতে হবে। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে বা কনফিউশন আছে, সেটা হলো যে স্বাস্থ্য সাথী তো প্রত্যেকেরই আছে প্রায়, তো সেটাকে কি এখানে দেখাতে হবে, তো সেটাকে কি এখানে সরকারি স্বাস্থ্য বিমার অধীনে এই ঘরে দেখাতে হবে কিনা সেটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, সেটা জেনে নিতে হবে। তো এখানে প্রত্যেকটা সদস্যের সেইভাবে কিন্তু তথ্যটা দিতে হবে যে স্বাস্থ্য বিমাটা আছে কি না, তো থাকলে পরে সেটা সরকারি না বেসরকারি, সেই বিষয়গুলো এখানে লিখতে হবে, পরপর লিখে দিতে হবে। প্রত্যেকটা সদস্যের কিন্তু এখানে জায়গা দিয়েছে। এবার আয় বা পেশা সংক্রান্ত ডিটেলস এখানে চাইছে। এখানে বলছে যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, কেউ ইনকাম ট্যাক্স দেয় কি না, তো সেই বিষয়টা এখানে হ্যাঁ বা না দিতে হবে। এরপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যার রয়েছে, ওখানে ব্যাপারটা বলছে যদি থাকে, তো যাদের প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের ডিটেলস এখানে প্রত্যেকের দিতে হবে। এখানে কী দিতে হবে, নাম দিতে হবে আর প্যান কার্ডের নম্বর দিতে হবে। পরিবারের মানে যে হেড, সেই হেড থেকে শুরু হচ্ছে, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু হচ্ছে। একই রকমভাবে সদস্য 1 2 3 করতে 5 জন প্রত্যেকের আছে, অর্থাৎ মোট 6 জন প্রত্যেকের, যাদের প্যান কার্ড থাকবে তাদের নাম এবং প্যান কার্ডের নম্বর এখানে পরপর দিয়ে যেতে হবে। এরপরে রয়েছে কর্মসংস্থানের ধরন, কে কী ধরনের কাজ করে। তো পরিবারের প্রধানকে দিয়ে শুরু হচ্ছে, ঠিক একই রকমভাবে পরিবারের প্রধান কী কাজ করেন, সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্র না, আপনারা দেখে নেবেন এখানে কী কী রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে পরিবারের যে হেড তার হলো, এবার সদস্য 1 2 করতে প্রত্যেকের কিন্তু আলাদা কর্মসংস্থানের ডিটেলস বা কাজের ধরন এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এরপরে রয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্কদের মধ্যে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত, তাদের কিন্তু এখানে কি সংখ্যাটা এখানে দিতে হবে। আর এখানে বলছে যে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ এখানে সংখ্যাটা লেখা হলো
এবার পরিবারের প্রধান থেকে শুরু করে প্রত্যেকের আবার আলাদা আলাদা ডিটেলস কিন্তু চাওয়া হচ্ছে। এবার পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, উপযুক্ত ঘরে আপনারা টিক দিলেন। এবার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কার কী রয়েছে সেটা দিলেন। পরিবারের প্রধান থেকে শুরু করে সদস্য 1 2 3 4 5 করতে 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 সবগুলো দিতে হবে। এরপরে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, এই ধরনের কিছু রয়েছে কিনা, হ্যাঁ বা না সেটা জানাতে হবে। তো যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর সেটা এখানে লিখতে হবে। এবার পরের পয়েন্ট রয়েছে যে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ বা না সেটা দিতে হবে। আর যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর, অর্থাৎ কত নম্বর সদস্য, অর্থাৎ আগে যে ফর্মটা ফিল আপ করা হলো কত নম্বরে তার নামটা লেখা হয়েছে সেই সদস্য নম্বরটা এখানে দিতে হবে। এরপরে রয়েছে যে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, কেউ কি জিএসটি আছে কারো নামে, হ্যাঁ বা না উপযুক্তটা দিলেন। এরপরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, গোটা পরিবারটার মোট বার্ষিক আয় কত, মানে বছরে কত টাকা আয় হয় সেটা এখানে সংখ্যায় লিখতে হবে। এরপরে রয়েছে যে অন্যান্য পরিচয় বা নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা সিএএতে আবেদন করেছেন, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় হবে, তো তারা এখানে প্রযোজ্য নয়ের ঘরে টিক দেবেন। আর যারা আবেদন করেছে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদনপত্রের নম্বরটা এখানে দিতে হবে। আর যদি ইস্যু করা হয়ে থাকে সিএএ সার্টিফিকেট তাহলে সার্টিফিকেট নম্বর দিতে হবে। ঠিক একই রকমভাবে পরিবারের কর্তাকে যেমন দেখানো হলো প্রত্যেকের সদস্যর ওই একই রকমভাবে ডিটেলসটা দিতে হবে। এটা হচ্ছে সিএএ সংক্রান্ত তথ্য। তো সিএএ হয়ে যাওয়ার পরে এবার রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে এইগুলো যাদের যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলো এখানে লিখতে হবে। পরিবারের প্রধান দিয়ে শুরু হবে। তো এই ধরনের কার্ড এখানে যে সমস্ত কার্ডগুলো রয়েছে একদম শিক্ষার্থী ক্রেডিট কার্ড পর্যন্ত, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পর্যন্ত রয়েছে। তো এগুলো যদি কারো থাকে তো সেই কার্ডের নম্বর, তারপরে আইডির সংখ্যা, তারপর রয়েছে যে তারিখে ইস্যু করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পরপর দিয়ে দিতে হবে। পরিবারের মানে কর্তা থেকে শুরু করে একদম সমস্ত সদস্যের দিতে হবে। এরপর রয়েছে যে এসআইআরে নাম বাদ পড়ে থাকলে তার মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য না হবে। যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আর যাদের ক্ষেত্রে এটা না বা হ্যাঁ যেটা হবে, যার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে বেছে নিতে হবে। এবার যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, অর্থাৎ যদি ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তার ডিটেলসটা অর্থাৎ মামলার নম্বর বা ইত্যাদি যা যা আছে দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো পরবর্তীকালে আরও ক্ল্যারিফিকেশান আসবে বা সরকারি আধিকারিক যারা যাবে, যাদের ট্রেনিং হবে তারা আরও পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দেবেন বা কোনো সমস্যা হলে তাদের সাহায্য নেবেন। এরপরে চলে আসুন যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ তাদের তথ্য। তো সেখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ সেটাও কিন্তু এখানে দিতে হবে। এইবার সদস্য নং, অর্থাৎ উপরে কত নম্বর সদস্যের ঘরে তার নাম লেখা হয়েছে সেই সদস্য নম্বরটা এখানে দিতে হবে। এবার শিশু সদস্য 1, অর্থাৎ পরিবারে মোট এখানে 4 জন শিশুর ডিটেলস কিন্তু দেওয়া যাবে। এখানে শিশুর নাম দিতে হবে, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম দিতে হবে, বিদ্যালয়ের ধরন সে কী ধরনের বিদ্যালয়ে পড়ে, এখান থেকে উপযুক্ত অপশন কিন্তু বেছে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা শিশুর অর্থাৎ মোট 4 জন শিশুর তথ্য যারা বিদ্যালয়ে পড়াশোনা করে এখানে দেওয়া যাবে। এরপরে রয়েছে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা সেটাও কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তো এখানে ওই যে উপরে কত নম্বর শিশু সদস্য 1 না 2 না 3 না 4 যে 4টে ওখানে দেখানো হলো উপরে, তো সেই অনুযায়ী এখানে উপযুক্ত ঘরে উপযুক্ত অপশন কিন্তু বেছে নিয়ে এখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর রয়েছে যে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, মানে সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, যদি পায় তাহলে হ্যাঁ, না পেলে না, এবং কোন কোন সুবিধা পাচ্ছেন, একাধিক সুবিধাও অনেকে পেতে পারে, তো কোন কোন সুবিধা পাচ্ছে সে সমস্ত নামগুলো এখানে লিখে দিতে হবে পরপর। তো এরপরে রয়েছে পরের ওই ঠিক একই রকমভাবে এটা প্রত্যেকটা সদস্যেরই কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে ওই ডিবিটির মাধ্যমে কে কী সুবিধা পাচ্ছে, অর্থাৎ সরকারি টাকা বা সরকারি আর্থিক সাহায্য পাচ্ছে কিনা সেটা লিখতে হবে। পরিবারের প্রধানের এখানে দিতে হবে। এইভাবে পরিবারের যে সদস্যগুলো দেখানো হয়েছে প্রত্যেকের কিন্তু এখানে পরপর দেখিয়ে দিতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে এখানে রয়েছে যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। সম্ভবত এটা এই ফর্মটা যদি কোনো কারণে বাতিল করা হয়, কী কারণে ফর্মটা বাতিল করা হচ্ছে সেটা
এখানে অফিসাররা পূরণ করবে, সেটাই হয়তো এখানে বলতে চাওয়া হয়েছে। তো বিষয়টা আরও ক্লিয়ারিফিকেশন আসবে আস্তে আস্তে। এরপরে রয়েছে যে ঘোষণা ও সম্মতি। এখানে পরিবারের যিনি প্রধান তিনি এখানে সম্মত, এখানে টিক চিহ্ন দিলেন। এরপরে এখানে কি হবে, স্বাক্ষর করবেন পরিবারের প্রধান। এরপরে এখানে রয়েছে যে এই ফর্মটি যাচাইযোগ্য, এখানে কিন্তু বলাই রয়েছে যে এই ফর্মটা কিন্তু ফিল লেভেলে যাচাই করা হবে। এখানে বলছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে যে ডিক্লারেশনটা থাকে প্রত্যেকটা ফর্মে থাকে, সেই ডিক্লারেশন দেওয়া রয়েছে। এবারে এখানে দ্রষ্টব্য একটা জিনিস বলা আছে যে পরিবার বলতে আমরা কি বুঝি সেটা এখানে পরিষ্কার করে বলা আছে যে পরিবার মানে সেই সমস্ত মানুষরা যারা একসঙ্গে বসবাস করে এবং সাধারণত একই হেসেল থেকে খাওয়া দাওয়া করে, মানে একই হাঁড়িতে যাদের রান্নাবান্না হয়। এরপরে যে অংশটা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এটা যিনি ফর্মটা ভেরিফাই করবেন তার কাজ। তো এখানে সেই পরিবারের কর্তার নাম হবে, তারপরে তার যে সমস্ত ঠিকানাগুলো রয়েছে তার পিতা বা মাতার নাম এখানে হবে, তারপরে তার পুরো ঠিকানাটা চলে আসছে। তারপরে এখানে আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, যদি সঠিক হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি ঠিক না হয় ফর্মটি বাদ যায় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে কিন্তু এখানে যিনি এই ফর্মটি ভেরিফাই করছেন তার স্বাক্ষর, নাম এবং তার পদ বা ডেজিগনেশন থাকবে, এখানে স্থান এবং তারিখ থাকবে। এবার এই ফর্মটা যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এটা হলো অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট। এখানে আপনারা ইংরেজি, বাংলা এবং হিন্দি তিনটে ভাষাতেই ফর্মটা পেয়ে যাবেন। তো কীভাবে এই ওয়েবসাইটে আসবেন সেটা দেখে নিন। এর জন্য আপনারা আপনাদের সিস্টেমে মোবাইল বা কম্পিউটারে গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন socialsecurity.wb.gov.in, এটা টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এরকম প্রথমে দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে অপশনটা, এই অপশনে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে এলেন। এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু হবে, কিন্তু আমি যে মুহূর্তে ভিডিওটি করছি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু পোর্টাল এখন চালু হয়নি, এটা চালু হয়ে যাবে, কাজ চলছে। তো ফর্ম ডাউনলোড করতে চাইলে আপনারা এখানে ইংরেজি, বাংলা, হিন্দি যেটা চান সেখানে টাচ করবেন, তারপরে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে।